তা আপনি আমাদের দর্শকদের একটু বোঝান কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। একটা মাহল তৈরি হয়েছে, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যেখানে সবাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, শেয়ারে ইনভেস্ট করব, বাট কেন করব সেটাকে নিয়ে প্ল্যান করা হচ্ছে না। উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, প্রচুর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স রয়েছে, তাদের কাছে কিন্তু এরকমই মানুষজন যাচ্ছেন, গিয়ে বলছেন যে আমার কাছে 10 লাখ আছে, কি আমার 2000 টাকা বাজেট এসআইপি করার জন্য। এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বিষয়টা কি? একটা সেগমেন্ট অফ কোম্পানিজ রয়েছে ভারতবর্ষে যাদেরকে টপ লেয়ারে রাখা হয়। মিউচুয়াল ফান্ড নিয়ে না মানুষের মনে কনসেপশন, মিসকনসেপশন অনেক কিছু রয়েছে। তো যেটা প্রথম প্রশ্ন আসে সেটা হচ্ছে যে আমাকেও করে যে দাদা কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। তা আপনি আমাদের দর্শকদের একটু বোঝান কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। মানে এটা প্রতিনিয়ত আসতে থাকে। আচ্ছা, কোথায় ইনভেস্ট করব? এবার দেখি, এবার আমি তাকে ভাবি যে কি উত্তর দেব। দেখুন, একটা হচ্ছে যে সে অনেক আশা করে জানতে চেয়েছে, ঠিক আছে, তাকে যদি এখন টানতে টানতে স্কুল নিয়ে যাওয়া হয় অসুবিধা, ঠিক আছে, বাট স্টিল আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি কিভাবে, যে সাহেব আপনি যে জানতে চাইলেন যে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, তা আপনি তো ওষুধের নাম জিজ্ঞেস করে ফেললেন বা মলিকিউলের নাম জিজ্ঞেস করে ফেললেন, তো রোগটা কি আপনার সেটাই তো জানলাম না। আমি কি করে বলবো এটা? তো এই জায়গাতে কিন্তু একটা খুব বড় একটা গ্যাপ তৈরি হয়ে রয়েছে আমি কাজ করতে গিয়ে, যেটা বুঝছি কনসেপশনের গ্যাপ। ইয়েস, যে কি তার প্রয়োজন সেটা সে জানে না। এইদিকে তিনি একটা ফান্ড নিয়ে ভাবনা চিন্তা করছেন, কেন? এর পিছনে অন্য কোনো কারণ না, কারণটা হচ্ছে একটা মাহল তৈরি হয়েছে, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যেখানে সবাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, শেয়ারে ইনভেস্ট করব, বাট কেন করব সেটাকে নিয়ে প্ল্যান করা হচ্ছে না। তো এইবারে আমি যে মানে যেটা আমি বলতে চাইলাম, যে আমি যখনই তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনার গোল কি, সে তখন আকাশ কুসুম চিন্তা করছেন ওভার ফোন, অথবা বলছে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, বসুন, তারপর আমরা কথা বলবো। এবং যখন আসছেও না, সে এসেও কিন্তু একই প্রশ্ন, যে আমি আপনার পডকাস্ট দেখেছি, কি আপনার সঙ্গে আপনার কথা শুনে খুব ভালো লেগেছে, তাই জন্য এলাম, কিসে ইনভেস্ট করবো এবার বলে দিন। আমি বললাম যে আপনি কি বলবেন, আমি ফোনে বলবো না বলে আমি আপনাকে সামনে নিয়ে আসলাম? তা তো নয়। আমার আবারও একই প্রশ্ন, যে আপনার কবে কোন টাকাটা লাগবে। এবার যখন আমরা ইয়ার অন ইয়ার ক্যালকুলেট করছি, সে তখন ভাবছে আর এগুলো তো ভাবিনি। সে বলছে যে আমি আমার কেন রিটায়ারমেন্ট হবে, সে বলছে আমার আছে ছেলে বা মেয়ে আছে, পড়াশোনা তো অনেক দেরি এখনো, এখন কেন ভাববো। তাকেই আমি ওটাই ভাবাতে মানে চেষ্টা করছি যে আপনার ওই সময় কত টাকা লাগবে সেটার ক্যালকুলেশন করুন, করে এবার আমি আপনাকে বলবো যে যদি শর্ট টার্ম হয় তাহলে কি কি ধরনের ফান্ড হওয়া উচিত, যদি মিড টার্ম হয়, লং টার্ম হয়, অ্যাকর্ডিংলি আপনি চেঞ্জ করুন, করে এইবারে আমি তাকে বলছি যে আপনার এই ধরনের মিউচুয়াল ফান্ডে যাওয়া উচিত। সেটা হতে পারে যদি একটু এডুকেশনাল ফান্ড যদি হয়, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে তুমি একটু ডেট ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্ট নাও, লাইক হাইব্রিড বা ব্যালেন্স অ্যাডভান্টেজ টাইপের ফান্ড নাও। যদি একটু মিড টার্ম হয়, যদি গোলের সেরকম কোনো রকম বিষয় নেই যে 1-2 বছর এদিক ওদিক হলেও আমার প্রবলেম নেই, মার্কেট যে কোনো কারণে সেই বছর গিয়ে ক্র্যাশ করে গেছে, বাট আই ক্যান ওয়েট ফর আনাদার 1 or 2 years, তখন সেই ক্ষেত্রে আপনি একটুখানি অ্যাগ্রেসিভলি ইনভেস্ট করতে পারেন। এইগুলো জেনে তারপরেই আমি অ্যাডভাইস করছি। কিন্তু আমি যেটা দেখছি যে হয়তো অনেক, মানে উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, প্রচুর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স রয়েছে, তাদের কাছে কিন্তু এরকমই মানুষজন যাচ্ছেন, গিয়ে বলছেন যে আমার কাছে 10 লাখ আছে, কি আমার 2000 টাকা বাজেট এসআইপি করার জন্য। তার মনে হচ্ছে যে আমি এই 2-3টে ফান্ড বলে দিই, ইজি, ব্যাপারটা ক্লোজিং হয়ে গেল, আমাকে এতক্ষণ খাটতে হলো না। তাকে 2-3টে ফান্ড বলে দিল, সেই লোকটা ফান্ডটাতে ইনভেস্ট করা শুরু করলো। কিন্তু এন্ড অফ দ্য ডে যখন তার গোলের কাছাকাছি পৌঁছে গেছে, তখনও দেখছে তার ফান্ড পারফর্ম করছে না। এই আপনার পডকাস্ট দেখার পরে হয়তো অনেকে এসে বলছে যে এখনও পারফর্ম করছে না, তা আমার তো আর সময় নেই, আর মাত্র 3-4 বছর বাকি। ইনি শুরু করেছেন কবে? আরো 10 বছর 12 বছর আগে। এইটাই যদি তখন এই গোলকে আগে নির্ধারণ করতে হতো, আর যদি সেই অনুযায়ী ফান্ডগুলোকে সিলেক্ট করতো, তাহলে কিন্তু তার সমস্যাটা হতো না। সো আমার মনে হয় একজন ইন্ডিভিজুয়ালের প্রথম গোল সেট করুক, আগের ভিডিওতেও বলেছি,
আবারও বলছি, গোল সেট করুক, তারপরে চিন্তা করবেন কোন ওষুধটা খাবেন, কোন মলিকিউলটা খাবেন। মিউচুয়াল ফান্ড নিয়ে যেটা মিসকনসেপশন থাকে তার একটা মূল কারণ হচ্ছে মানুষ এই যে ক্লাসিফিকেশন যে বিষয়টা রয়েছে সেইটা বোঝেন না। সবাই জানে যে মিউচুয়াল ফান্ডে টাকা রাখবো, কিন্তু তার মধ্যেও তো অনেক ধরনের ফান্ড আছে। এক্স্যাক্টলি। ধরুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, হাইব্রিড ইত্যাদি। তো সেইগুলো নিয়েও কিন্তু আমার মনে হয় যে একটু একটু করে মানুষকে অ্যাওয়ার করা উচিত। আপনি আমাদেরকে প্রথমে একটু দর্শকদের বুঝিয়ে বলুন এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বিষয়টা কি? আপনি তো যথেষ্ট অভিজ্ঞ এই বিষয়ে। বলি সেটা হচ্ছে যে একটা সেগমেন্ট অফ কোম্পানিজ রয়েছে ভারতবর্ষে হুম। যাদেরকে টপ লেয়ারে রাখা হয়। আমি খুব লেম্যানের ভাষায় বলছি, হুম, হুম, এর মধ্যে অঙ্কের হিসাবে যাচ্ছি না, কত ফিগার হলে পরে হুম, তবে হুম, গিয়ে লার্জ ক্যাপ হয়, স্মল ক্যাপ হয়, মিড ক্যাপ হয়। মোটামুটি যে কোম্পানিগুলো খুব এস্টাবলিশড, যারা মোটামুটি টপ 100 বা টপ 50-র মধ্যে আসে, তাদেরকে আমরা লার্জ ক্যাপের সেকশনে রাখি। হুম। বাট একটা কোম্পানি যখন ছোট অবস্থায় থাকে, তার যে গ্রোথ হয়, তার যে পার্সেন্টেজ অফ গ্রোথ হয়, সেটা কখনই লার্জ ক্যাপের ক্ষেত্রে সম্ভব না। এবারে তার সুবিধাটা হচ্ছে যে এই ধরনের কোম্পানিগুলো সাধারণত মানে লসেস চান্সেসটা কম থাকে, কারণ তারা একটা জায়গায় অনেক দিন ধরে টাইম প্রুফ করে তারা ওই এসছে ওই ওই স্তরে জায়গাটায়। পৌঁছেছে। এবার এইখানে কি তাহলে আমি ইনভেস্ট করবো না? করবো। আমার ইনভেস্টমেন্টের টোটাল পোর্টফোলিওর মধ্যে কতটা পার্সেন্ট আমি লার্জ ক্যাপ রাখবো সেটাকে আমাকে ডিসাইড করতে হবে, কারণ এর গ্রোথ কিন্তু কখনোই মিড ক্যাপ বা স্মল ক্যাপের মতন হবে না। আবার এই মুহূর্তে আপনি জানেন মিড ক্যাপ মোটামুটি নড়তে চড়তে পারছে না, মানে একটা জায়গায় এসে হুম, দাঁড়িয়ে হুম, রয়েছে। হুম। তো এইটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, যে আমাকে এই সাফল করাটা, কখন লার্জ থেকে মিডে আসবো, মিড থেকে স্মলে যাব, স্মল থেকে আবার লার্জে যাব, সেটা আমার বয়স নির্ধারণ করতে হবে প্রথমে। হুম। যত আমার বয়স উপরের দিকে যাবে তত আমার রিস্ক অ্যাপেটাইট কমবে। কমবে। অদ্ভুত ব্যাপার, মানে 55-60 বছর পরে মানে বয়সে এসে গিয়ে সে এসে তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা যখন দেখাচ্ছে, আমি জিজ্ঞেস করলাম যে একটু যদি আমাকে বলেন যে এই পোর্টফোলিওটা আপনি কি ধরনের পোর্টফোলিও আপনি হ্যান্ডেল মানে রেখেছেন। সে বলছে যে আমি জানি না, আমাকে তো একজন করে দিয়েছেন তাই আমি করেছি। তাই আমি বললাম যে মিড ক্যাপ, লার্জ ক্যাপ, স্মল ক্যাপ সম্বন্ধে আপনার কিছু জানা আছে? বলছে তিনটেই মার্কেট ওরিয়েন্টেড। না হ্যাঁ, বাট এই তিনটের মধ্যে কোনটার রিস্ক বেশি, কোনটার রিস্ক কম বা কোনটার রিস্ক নেই সেটা একটু যদি বলেন। বলছে এগুলো জানি। এবার তিনি তার লেম্যানের ভাষায় আবার বললেন লার্জ মানে বড় বড় কোম্পানি, company। মিড মানে ছোট কোম্পানি, মোটামুটি একটা কোম্পানি, লার্জ স্মল মানে ছোট কোম্পানি। এইবারে আপনাকে বুঝতে হবে যে ধরুন মার্কেট সেন্সেক্স উঠছে, এবার একটা কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি, মার্কেট উঠছে কিন্তু সে কিন্তু খুব একটা নড়ছেও না চড়ছেও না, সে একটা জায়গায় রয়েছে, তার অ্যাভারেজ গ্রোথ ওই 8-10% জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তার মানে কি এই কোম্পানিটা কোন একটা এক্স কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন, এর মানে এইটা নয় যে আপনার ওই 8-10% যে গ্রোথটা দিচ্ছে সে যে সারা জীবন 8-10% দিয়ে যাবে, অলদো মার্কেট উঠছে। কিন্তু এখানকার মেকানিজমটা আমাকে বুঝতে হবে যে যে কোম্পানিটাতে আমি ইনভেস্ট করেছি সেই কোম্পানি যদি কোনো একটা বছরে যদি তার নিজস্ব পলিসি রিজনে যদি বিজনেস না করতে পারে, সেন্সেক্স যদি ওপরের উপরেও দিকে যায়, দৌড়াতেও থাকে, তার কোনো কোম্পানি লাভ যদি হবে না। পারফর্ম না করে, তাহলে আপনার ওই পার্টিকুলার কোম্পানির যে ইনভেস্টমেন্টটা সে তখন ডিপ করবে। হুম। অতএব আমাকে এটা বুঝতে হবে যে মার্কেট উঠছে আর এই ফান্ডটা কেন আমার পারফর্ম করছে না। এখানে কোম্পানির ভিতরটা বুঝতে হবে তখন। এবার আমি যদি এত বুঝতে না পারি তখন কি করতে হবে? কাজ করছে না, পারফর্ম করছে না, আমাকে সুইচ করতে হবে। সো এই যে টাইম টু টাইম যে সুইচিং করা, যে রিব্যালেন্সিং করাটা, এইটা খুব ইম্পর্ট্যান্ট। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যে ওই ইনভেস্ট করেই হাঁকিপাকি করবেন না, টিভি ফ্রিজ ঘুরতে যাওয়ার জন্য দুম করে হঠাৎ করে রিডিমশন করে এটা করবেন না, রেখে দেবেন, রাখতে দিন, থাকতে দিন। এই ভিডিওটা শুনে আবার অনেকে বলেছেন আপনি তো বলেছেন যে বেশি নাড়াচাড়া না করতে, তাহলে রিব্যালেন্সিংয়ের কথা কেন বলছেন? বললাম খুব ভালো প্রশ্ন। আপনি একটা বাড়িতে গাছ নিয়ে এসেছেন, গাছটাকে রেখে দিয়েছেন, হুম। তাতে আপনি জলও দিচ্ছেন না, হুম। রৌদ্র দেখাচ্ছেন না, সারও দিচ্ছেন না। আমি কিন্তু বলেছি গাছটাকে তুলতে বারণ করেছি। আমি তো জল দিতে বারণ করিনি, আমি তো সার দিতে বারণ করিনি। মানে আপনাকে এটাকে রিব্যালেন্সিং করতে হবে, মানে যখন যেটা পারফর্ম করবে তার অনুযায়ী সুইচ করতে হবে। আমি টাকা উইথড্রলের কথা বলেছি, উইথড্র করে টিভি ফ্রিজ কিনতে যাবেন না, যে আমি ইনভেস্টমেন্ট থেকেই অপ্ট আউট করে অপ্ট আউট করে নিলাম, আমি এইটা বারণ করছি। আমি বলতে চাইছি যে ইনভেস্টমেন্টটা করেছেন চলতে থাকলো তা নয়, হ্যাঁ, সেটাকে তো ঘোরাতেই হবে। ঘোরাতেই হবে। কারণ আজকে মানে জগৎ যেভাবে বদলাচ্ছে, সময় যেভাবে বদলাচ্ছে,
তা আমি যদি আজ থেকে 20 বছর আগে যে কোম্পানিগুলো তখনকার দিনে স্টার্ট আপ ছিল হুম তারা আজকে ম্যাচিওর কোম্পানি হয়ে গেছে। আজকে 2000 সালে যখন .com বাবেল আসে তখন যে কোম্পানিগুলো স্টার্ট আপ ছিল, লাইক ইউএসএ মার্কেট যদি দেখা যায় যে অ্যামাজন, গুগল, এরা তখন স্টার্ট আপ ছিল। ঠিক। আজকের ডেটে তারা ম্যাচিওর giant, বিগ হ্যাঁ। জায়ান্ট হয়ে গেছে। হুম। তো এখন আবার এআই এর যুগ আসছে, আজ থেকে 10 বছর বাদে আবার একটা অন্য কোনো টেকনোলজি আসবে Exactly. স্বাভাবিকভাবেই।